হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 7-এর ম্যাথ নিজে করি 1.2 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে নিয়ে। আর হ্যাঁ, এই অঙ্কগুলো যেহেতু আমাদেরকে সম্পর্ক বের করে ঐকিক নিয়মে সমাধান করতে হবে, তাই দুটো কনসেপ্ট আমাদেরকে ভালো করে জানতে হবে। একটা হচ্ছে সরল সম্পর্ক থাকলে আমরা ঐকিক নিয়মটাকে কিভাবে সাজাবো, আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক থাকলে ঐকিক নিয়মটাকে কিভাবে সাজাবো। কি বললাম? যে সরল সম্পর্ক থাকলে ঐকিক নিয়মটাকে আমরা কিভাবে সাজাবো, আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক থাকলে ঐকিক নিয়মটাকে কিভাবে সাজাবো। এই দুটো কনসেপ্ট যদি আমাদের ভালো করে জানা থাকে তাহলে 1.2-এর এই অঙ্কগুলো করতে আমাদের কোনো অসুবিধাই হবে না। তো চলো শুরু করা যাক। তাহলে এখানে আমরা কি করেছি, একটা সরল সম্পর্কের উদাহরণ নিয়ে নিয়েছি আর একটা কি ব্যস্ত সম্পর্কের উদাহরণ নিয়ে নিয়েছি। এবার এই উদাহরণ দুটোকে আমরা কি করব, ঐকিক নিয়মে সাজিয়ে নেব। তাহলে কি হবে, সরল সম্পর্কের ঐকিক নিয়ম আর ব্যস্ত সম্পর্কের ঐকিক নিয়মের মধ্যে পার্থক্যটা আমরা কি সহজেই বুঝতে পারবো। তাহলে প্রথমে আমরা কি করব, এই উদাহরণটাকে ঐকিক নিয়মে সাজিয়ে নেব। কি বলেছে, কলমের সংখ্যা বলে দেওয়া আছে আর কি কলমের দাম বলে দেওয়া আছে। 5টা কলমের দাম বলে দিয়েছে কত, 25 টাকা। 8টা কলমের দাম কত সেটা আমাদের বের করতে বলেছে। ঐকিক নিয়মে প্রথমে আমাদেরকে কি করতে হয়, অঙ্কের মধ্যে যে জিনিসটা আমাদের বলে দেওয়া থাকবে সেটাকে লিখতে হয় প্রথম লাইনে। তাহলে কি বলে দেওয়া আছে, 5টা কলমের দাম 25 টাকা, সেটাকে আমরা প্রথম লাইনে লিখে নেব। 5টা কলমের দাম সমান সমান 25 টাকা। এবার ঐকিক নিয়মে দ্বিতীয় লাইনে কি করতে হয়, 1 আনতে হয়, বাকি একটা কলমের দাম বের করতে হয়। তাহলে লিখব একটা কলমের দাম সমান সমান কি হয়ে যায়, ঐকিক নিয়মে দ্বিতীয় লাইনে এটা ভাগ এটা করতে হয় অথবা এটা গুণিত এটা করতে হয়। যদি আমাদের সরল সম্পর্ক থাকে তাহলে এটা ভাগ এটা করতে হয়, আর ব্যস্ত সম্পর্ক থাকলে এটা গুণিত এটা। যেহেতু এটা আমাদের সরল সম্পর্কের উদাহরণ তাই আমরা কি করব, এটা ভাগ এটা। 25 ভাগ কত, 5। এটা আমাদের ভাগ হয়ে গেল কেন, কারণ 5টা কলমের দাম যদি আমাদের 25 টাকা হয়, একটা কলমের দাম আমাদের কি হবে, কম হবে না। আর ভাগ করলে আমাদের কি হয়, কমে যায়। তাই আমরা কি করলাম, ভাগ করলাম। বোঝা গেল কি বললাম, যে 5টা কলমের দাম যদি আমাদের 25 টাকা হয়, একটা কলমের দাম কি হবে, আমাদের কম হবে। তাই আমরা ভাগ করলাম, কারণ ভাগ করলে আমাদের কি হয়, কমে যায়। এবার ঐকিক নিয়মের তৃতীয় লাইনে কি করতে হয়, অঙ্কের মধ্যে যে জিনিসটা আমাদের বার করতে বলবে সেটাকে লিখতে হয়। অতএব 8টা কলমের দাম সমান সমান কি হয়ে যায় তৃতীয় লাইনে, এটা গুণিত এটা। 25 ভাগ 5 গুণিত কত, 8। এটা আমাদের গুণ হয়ে গেল কেন, কারণ একটা কলমের দামের থেকে আবার 8টা কলমের দাম বেশি না কম, একটা কলমের দামের থেকে 8টা কলমের দাম বেশি। তাই আমরা কি করলাম, গুণ করলাম, কারণ গুণ করলে আমাদের বেড়ে যায়। বোঝা গেল? আরেকবার বলি, 5টা কলমের দামের থেকে একটা কলমের দাম কম না বেশি, 5টা কলমের দামের থেকে একটা কলমের দাম কম। তাই আমরা কি করলাম, ভাগ করলাম, কারণ ভাগ করলে আমাদের কমে যায়। এবার একটা কলমের দামের থেকে 8টা কলমের দাম বেশি না কম, একটা কলমের দামের থেকে 8টা কলমের দাম বেশি। তাই আমরা কি করলাম, গুণ করলাম, কারণ গুণ করলে আমাদের বেড়ে যায়। বোঝা গেল? এবার এই উদাহরণটাকেও আমরা কি করব, ঐকিক নিয়মে সাজিয়ে নেব। তাহলে কি হবে, দুটোর মধ্যে পার্থক্যটা আমরা সহজেই বুঝতে পারবো। কি বলেছে, শ্রমিকের সংখ্যা বলে দেওয়া আছে আর সময় বলে দেওয়া আছে। 3 জন শ্রমিকের কোনো একটা কাজ করতে 10 দিন সময় লাগে, তাহলে সেই সেম কাজটা 5 জনের করতে কতদিন সময় লাগবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে ঐকিক নিয়মে প্রথমে আমাদেরকে কি করতে হয়, অঙ্কের মধ্যে প্রথম লাইনে যেটা আমাদের বলে দেওয়া থাকবে সেটাকে লিখতে হয় প্রথম লাইনে। তাহলে লিখব কি, 3 জনের কোনো একটা কাজ করতে সময় লাগে 10 দিন। শর্টকাটে লিখি, 3 জনের সময় লাগে সমান সমান কত দিন, 10 দিন। এবার ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে কি করতে হয়, 1 আনতে হয় বা একজনেরটা বের করতে হয়। তাহলে লিখব 1 জনের সময় লাগে সমান সমান কি হয়ে যায়, ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে এটা ভাগ এটা করতে হয় অথবা কি এটা গুণিত এটা। যদি আমাদের সরল সম্পর্ক থাকে তাহলে এটা ভাগ এটা, আর ব্যস্ত সম্পর্ক থাকলে এটা গুণিত এটা। যেহেতু এটা আমাদের ব্যস্ত সম্পর্ক তাই এটা গুণিত এটা করব। 10 গুণিত কত, 3। আগেরটা আমাদের সরল সম্পর্ক ছিল তাই কি করেছিলাম, এটা ভাগ এটা। এটা ব্যস্ত সম্পর্ক তাই করলাম এটা গুণিত এটা। এটা আমাদের গুণ হয়ে গেল কেন, কারণ 3 জনের কোনো একটা কাজ করতে যদি 10 দিন সময় লাগে, সেই সেম কাজটা যদি একজনে করতে যায় তাহলে কি বেশি সময় লাগবে না। তাই আমরা কি করলাম, গুণ।
কারণ গুণ করলে আমাদের বেড়ে যায়। কি বললাম, যে 3 জনের কোনো একটা কাজ করতে যদি 10 দিন সময় লাগে, সেই সেম কাজটা যদি একজনে করতে চায় তাহলে কি বেশি সময় লাগবে না? তাই আমরা কি করলাম, গুণ করলাম, কারণ গুণ করলে আমাদের বেড়ে যায়। এবার ঐকিক নিয়মের তৃতীয় লাইনে কি করতে হয়, যে জিনিসটা আমাদের বের করতে বলবে সেটাকে লিখতে হয়। অতএব 5 জনের সময় লাগে সমান সমান কি হয়ে যায়, এটা ভাগ এটা করতে হয়, 10 গুণিত 3 ভাগ কত, 5। এটা আমাদের ভাগ হয়ে গেল কেন, কারণ একজনের কোনো একটা কাজ করতে যত সময় লাগবে একজনের থেকে 5 জনের সেই সেম কাজটা করতে কি কম সময় লাগবে না? তাই আমরা কি করলাম, ভাগ করলাম, কারণ ভাগ করলে আমাদের কমে যায়। বোঝা গেল? কি বললাম, যে 3 জনের কোনো একটা কাজ করতে যত সময় লাগবে 3 জনের থেকে একজনের সেই সেম কাজটা করতে কি বেশি সময় লাগবে না? তাই আমরা গুণ করলাম। একজনের থেকে আবার 5 জনের সেই সেম কাজটা করতে কম সময় লাগবে, তাই আমরা কি করলাম, ভাগ করলাম, কারণ ভাগ করলে আমাদের কমে যায়। বোঝা গেল? এবার দুটোর মধ্যে পার্থক্যটা আমরা দেখে নেব। সরল সম্পর্কে প্রথমে করলাম আমরা কি, ভাগ, তারপরে করলাম কি, গুণ। আর ব্যস্ত সম্পর্কে কি, প্রথমে করলাম গুণ, তারপরে করলাম ভাগ। বোঝা গেল? তাহলে সরল সম্পর্কে কি হয়, প্রথমে হয় ভাগ, তারপরে হয় গুণ, আর ব্যস্ত সম্পর্কে প্রথমে হয় গুণ, তারপরে হয় ভাগ। তাহলে বোঝা গেল? এবার নিজে করি 1.2 এই অঙ্কগুলো আমরা কি অনায়াসে সলভ করে নিতে পারবো। তাহলে এবার শুরু করা যাক 1 নম্বর কোশ্চিন থেকে। কি বলেছে, একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে? প্রথমে আমরা কি করব, অঙ্কটাকে একটা উদাহরণের সাহায্যে বুঝে নেব। কি বলেছে, কোনো একটা চাকা, ধরলাম এটা একটা চাকা, এই চাকাটা কতবার ঘুরেছে, 55 বার ঘুরেছে। 55 বার ঘুরে কত মিটার পথ গেছে বলে দিয়েছে আমাদের, 77 মিটার পথ গেছে। আর একটা কি বলেছে, বলেছে যে 98 মিটার পথ যেতে, এটা হচ্ছে একটা 98 মিটারের পথ। এই 98 মিটার পথ যেতে চাকাটা কতবার ঘুরবে এটা আমাদের বের করতে বলেছে। তাহলে বোঝা গেল চাকাটা কতবার ঘুরেছে, 55 বার ঘুরে 77 মিটার পথ গেছে। এবার 98 মিটারের একটা পথ যেতে চাকাটা কতবার ঘুরবে সেটা আমাদের বের করতে বলেছে। এবার ঐকিক নিয়মে প্রথমে আমাদেরকে কি করতে হয়, অঙ্কটাকে গণিতের ভাষায় সাজিয়ে লিখতে হয়। তাই অঙ্কটাকে প্রথমে আমরা গণিতের ভাষায় সাজিয়ে লিখব কি, গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটা লেখার সময় আমরা কি দেখব, অঙ্কের মধ্যে যেটা আমাদেরকে বার করতে বলবে সেটাকে লিখবো আমরা কি ডান দিকে। কি বার করতে বলেছে, যে কত বার ঘুরবে না, তাহলে বার ঘোরাটাকে আমরা লিখবো কি ডান দিকে, বার ঘুরবে। আর বাঁদিকে কি লিখে নেব আমরা, 98 মিটার পথ বলেছে, পথ মানেই হচ্ছে কি আমাদের দূরত্বটা, তাহলে এদিকে লিখে নেব আমরা কি দূরত্ব। দূরত্বটা কিসে আছে আমাদের, মিটারে আছে, মিটার লিখে নেব, মিটার। এবার অঙ্কের মধ্যে প্রথম লাইনে যেটা আমাদের বলে দেওয়া আছে সেটাকে আমরা লিখে নেব। এখানে প্রথমে কি বলে দেওয়া আছে, যে 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তাহলে এখানে লিখবো আমরা 55। কেন, বার ঘুরেটা যেহেতু আমাদের ডান দিকে আছে, 55 বার ঘুরে কি 77 মিটার পথ যায়। আর একটা কি বলেছে, 98 মিটার পথ যেতে কতবার ঘুরবে, তাহলে 98কে লিখবো এদিকে, যেহেতু মিটার এদিকে আছে, 98 মিটার পথ যেতে কতবার ঘুরবে। তাহলে বোঝা গেল। এবার আমরা কি করব, এখান থেকে সম্পর্কটা বের করে নেব, যে এটা সরল সম্পর্কে আছে নাকি ব্যস্ত সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি এটা কি সরল সম্পর্কে আছে, কারণ দূরত্ব যদি আমাদের বেশি হয় তাহলে কি হবে, চাকাটা বেশিবার ঘুরবে না। আর দূরত্ব যদি আমাদের কম হয়, এই যে দূরত্ব যদি কম হয় তাহলে কি হবে, চাকাটা আমাদের কমবার ঘুরবে। তাও যদি বুঝতে না পারো আরেকটা উদাহরণ দিচ্ছি, সাইকেল নিয়ে যদি আমরা অনেক দূরে যাই তাহলে সাইকেলের চাকাটা কি বেশিবার ঘুরবে না। আর সাইকেল নিয়ে যদি আমরা বাড়ি থেকে অল্প দূরে যাই তাহলে কি হবে, সাইকেলের চাকাটা কম ঘুরবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা কি দূরত্ব বেশি হলে কি হচ্ছে, চাকাটা বেশিবার ঘুরছে, আর দূরত্ব কম হলে চাকাটা কি কমবার ঘুরছে। তাহলে দূরত্বের সাথে বার ঘোরার কি সরল সম্পর্ক। তাহলে লিখবো আমরা কি, অতএব দূরত্ব ও বার ঘোরা সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে।
এটাকে তোমরা আরও ভালোভাবে লিখতে পারো কিভাবে, দূরত্ব বাড়লে চাকা বেশিবার ঘুরছে আর দূরত্ব কমলে কি চাকাটা কমবার ঘুরছে, অতএব দূরত্বের সাথে বার ঘোরার কি সরল সম্পর্ক, এভাবেও তোমরা লিখতে পারো। আমি শর্টকাটে লিখলাম। এবার এখান থেকে আমরা কি করব, এটাকে ঐকিক নিয়মে সমাধান করে নেব। তাহলে লিখব কি, অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই। ঐকিক নিয়মে সমাধান করার সময় কি করতে হয়, যে জিনিসটা আমাদের এখানে বলে দেওয়া আছে সেটাকে লিখতে হয় কি, প্রথম লাইনে কি বলে দেওয়া আছে, 77 মিটার পথ যেতে কতবার ঘুরে, 55 বার ঘুরে। তাহলে লিখব আমরা কি, 77 মিটার যেতে, শর্টকাটে লিখছি আমি, 77 মিটার যেতে চাকাটি ঘুরে সমান সমান কতবার, 55 বার। এবার ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে কি করতে হয়, 1 আনতে হয় বা 1 মিটারেরটা বের করতে হয়। 1 মিটার যেতে চাকাটি ঘুরবে কি হয়, এটা ভাগ এটা হয়ে যায়। সরল সম্পর্ক থাকলে কি হয়ে যায় আমাদের, এটা ভাগ এটা হয়ে যায়। তারপর ঐকিক নিয়মের তৃতীয় লাইনে কি করতে হয়, তৃতীয় লাইনে যে জিনিসটা বার করতে বলেছে সেটাকে লিখতে হয়। তাহলে লিখব, অতএব 98 মিটার পথ যেতে সমান সমান কতবার ঘুরবে, এটার সাথে এটা গুণ হয়ে যায়। তাহলে লিখব আমরা কি, 55/77, তার সাথে আমরা কি করব, এই 98 গুণ করে ফেলব। এটা আমাদের ভাগ হয়ে গেল কেন, এটা আমাদের গুণ হয়ে গেল কেন, ভিডিওর শুরুতেই আমরা কি ডিটেলসে আলোচনা করলাম, তাই আমি কি বারবার জিনিসটাকে আলোচনা করছি না। তাহলে এবার আমরা এটাকে কাটাকাটি করে নেব। 11 7 হচ্ছে 77, 11 5 হচ্ছে 55, 7 দিয়ে এটাকে কাটবো। 7 1 7, 7 1 এখান থেকে নিয়ে নিলাম কত, 7, তাহলে থাকবে কত, 2 না, 2 আর 8 কত, 28, আর আমরা কাটছি কত দিয়ে, 7 দিয়ে, 7 4 28, তাহলে আমরা পেয়ে গেলাম উপরে কত, 14 × 5, তাহলে 14 5 হয়ে যাচ্ছে আমাদের কি 70 বার। তাহলে 98 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে, 98 মিটার পথ যেতে চাকাটা 70 বার ঘুরবে। এটা তোমরা লিখে নিও যে অতএব 98 মিটার পথ যেতে চাকাটি 70 বার ঘুরবে। তাহলে বোঝা গেল। এবার 2 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায়। তাহলে কি বলেছে, যে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন করে সাঁতার শিখতে যায়, তাহলে 364 দিনে সে কতদিন সাঁতার শিখতে যায়। তাহলে ঐকিক নিয়মে প্রথমে আমাদেরকে কি করতে হয়, অঙ্কটাকে গণিতের ভাষায় সাজিয়ে লিখতে হয়। আর গণিতের ভাষায় সাজিয়ে লেখার সময় কি দেখতে হয়, যেই জিনিসটা আমাদের বার করতে বলবে সেটাকে লিখতে হয় ডান দিকে। তাহলে কি বার করতে বলেছে, 364 দিনে সে মোট কত দিন সাঁতার শিখতে যায়, মানে সাঁতার শেখার দিন বের করতে বলেছে, সেটাকে লিখব ডান দিকে। সাঁতার শেখার দিন বার করতে বলেছে, তাই আমরা কি করলাম, সেটাকে লিখলাম ডান দিকে। আর বাঁ দিকে লিখব কি, মোট দিন, মোট দিন। এবার কি করতে হয়, অঙ্কের মধ্যে প্রথম লাইনে যেটা আমাদের বলে দেওয়া আছে সেটাকে লিখব আমরা কি প্রথমে। কি বলে দেওয়া আছে, যে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। সপ্তাহে একদিন সাঁতার শিখতে যাওয়া মানেই হচ্ছে কি 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন, কারণ কি 7 দিনে আমাদের 1 সপ্তাহ না, এটা আমরা লিখলাম। এবার কি বলে দেওয়া আছে, যে 364 দিনে সে কতদিন সাঁতার শিখতে যায়, এটা আমাদের বের করতে হবে। এবার এখান থেকে আমরা কি করব, সম্পর্কটা বের করে নেব। আমরা দেখতে পাচ্ছি এটা কি সম্পর্কে আছে আমাদের, সরল সম্পর্কে। কারণ কি মোট দিন যদি আমাদের বেড়ে যায়, সাঁতার শেখার দিনও আমাদের বেড়ে যাবে। কিভাবে, এখানে যদি আমাদের 14 দিন হয়ে যায়, তাহলে সাঁতার শেখার দিন কি হবে, 2 দিন হয়ে যাবে। এখানে যদি আমাদের 21 দিন হয়ে যায় মোট দিন, তাহলে সাঁতার শেখার দিন 3 দিন হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি কি একটা জিনিস বাড়লে অপরটাও বাড়ছে, একটা জিনিস কমলে অপরটাও যদি কমে, একটা জিনিস বাড়লে অপরটাও যদি বাড়ে, তাহলে সেটা হচ্ছে আমাদের কি সরল সম্পর্ক। এখানে দেখতে পাচ্ছি মোট দিন বাড়লে কি হচ্ছে আমাদের, সাঁতার শেখার দিনও কি বেড়ে যাচ্ছে না। তাই লিখব কি আমরা, অতএব মোট দিন ও সাঁতার শেখার দিন, সাঁতার শেখার দিন সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। তোমরা আরও ভালোভাবে লিখতে পারো কি, যে মোট দিন বাড়লে সাঁতার শেখার দিন বেড়ে যাচ্ছে, আর মোট দিন কমলে কি সাঁতার শেখার দিনও কমে যাচ্ছে, তাই মোট দিনের সঙ্গে সাঁতার শেখার দিনের কি সরল সম্পর্ক। এবার এটাকে আমরা কি করব, ঐকিক নিয়মে সমাধান করে নেব।
ঐকিক নিয়মে সমাধান করার সময় কি করব আমরা, যেটা প্রথম লাইনে বলে দেওয়া আছে সেটাকে আমরা লিখব এখানে প্রথমে। কি বলে দেওয়া আছে, যে 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন, তাহলে সেটা লিখব 7 দিনে সাঁতার শিখতে যায় সমান সমান কি একদিন। 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন। এবার কি করতে হয়, ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে 1 আনতে হয়। 1 দিনে সাঁতার শিখতে যায় সমান সমান কি হয়, সরল সম্পর্ক থাকলে এটা ভাগ এটা হয়ে যায়, তাহলে লিখবো আমরা কি 1/7 দিন। এবার তৃতীয় লাইনে কি করতে হয়, যেটা বার করতে বলেছে সেটাকে লিখতে হয়। অতএব 364 দিনে সাঁতার শেখে সমান সমান কত দিন, এটার সাথে এটা কি হয়ে যায় আমাদের গুণ হয়ে যায়, 1/7 গুণিত কি হয়ে যাবে 364। এটা আমাদের ভাগ হয়ে গেল কেন, এটা আমাদের গুণ হয়ে গেল কেন, এটা আমরা কি ভিডিওর শুরুতেই ডিটেলসে আলোচনা করেছি। এবার আমরা এটাকে কাটাকাটি করে নেব। 7 একে 7, যেটা দিয়ে কাটবো সেটাকে আমরা রাখবো কোথায়, মুখে। 7 5 হচ্ছে আমাদের কত 35, এখান থেকে 35 নিয়ে নিলে থাকে কত 1 না, 1 আর 4 14, কত দিয়ে কাটছি, মুখে কত আছে 7, 7 2 হচ্ছে কত 14, তাহলে উপরে উপরে আমরা পেয়ে যাচ্ছি কত 52 1 52, 52 কি বলেছে দিন। তাহলে 364 দিনে সে সাঁতার শিখতে যায় কত দিন, 52 দিন। এটাই হয়ে যাবে কি আমাদের উত্তর। তোমরা লিখে নেবে কি, অতএব 364 দিনে সে সাঁতার শিখতে যায় 52 দিন। এবার 3 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে। তাহলে কবিতার হচ্ছে কি 120টা কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টা কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হয়, অঙ্কটাকে গণিতের ভাষায় সাজিয়ে লিখতে হয়। আর গণিতের ভাষায় সাজিয়ে লেখার সময়ে কি দেখতে হয়, যেই জিনিসটা আমাদের বার করতে বলবে সেটাকে লিখতে হয় কি ডান দিকে। তাহলে কি বার করতে বলেছে আমাদের, কবিতা কত দিস্তা কাগজ কিনবে, তাহলে দিস্তা বের করতে বলেছে, দিস্তাকে লিখবো ডান দিকে, আর বাঁ দিকে লিখবো আমরা কি কাগজ বা কাগজের সংখ্যা। এবার আমাদেরকে কি দেখতে হয়, অঙ্কের মধ্যে প্রথম লাইনে যেটা আমাদের বলে দেওয়া আছে সেটাকে লিখতে হয় এখানে প্রথমে। কি বলে দেওয়া আছে, যে প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, প্রত্যেক দিস্তায় 24টা কাগজ থাকা মানেই হচ্ছে কি এক দিস্তায় কাগজ আছে কি 24টা। প্রত্যেক দিস্তা মানেই হচ্ছে আমাদের কি এক দিস্তায়, এক দিস্তায় কাগজ আছে কয়টা 24টা। এবার কি বার করতে বলেছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে, কবিতা 120টা কাগজ কিনবে বলেছে না, 120টা কাগজে যত দিস্তা হবে তত দিস্তা কাগজই কি কবিতা কিনবে। এবার এখান থেকে আমরা কি করব, সম্পর্কটা বের করে নেব। আমরা দেখতে পাচ্ছি এটা কি সরল সম্পর্কে আছে। কিভাবে, কাগজের সংখ্যা যদি আমাদের বেড়ে যায় তাহলে দিস্তাও আমাদের বেড়ে যাবে না। কিভাবে, এখানে 24টা কাগজ আছে তাহলে এক দিস্তা হলো। এবার যদি এখানে আমাদের 48টা কাগজ হয় তাহলে কি হবে, আমাদের 2 দিস্তা হয়ে যাবে না। 72টা কাগজ হলে কি হবে, আমাদের এখানে 3 দিস্তা হয়ে যাবে না। তাহলে দেখতে পাচ্ছি কাগজের সংখ্যা বাড়লে কি হচ্ছে, দিস্তাও বেড়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের কি সম্পর্কে আছে, সরল সম্পর্কে। তাহলে তোমরা লিখবে কি, কাগজের সংখ্যা বাড়লে দিস্তাও বেড়ে যাচ্ছে, তাই কাগজের সংখ্যার সাথে দিস্তার কি সম্পর্ক, সরল সম্পর্ক। আমি শর্টকাটে লিখছি কি সরল সম্পর্ক। এবার এটাকে আমরা কি করব, ঐকিক নিয়মে সমাধান করে নেব। ঐকিক নিয়মে সমাধান করার সময় কি দেখতে হয়, যেই জিনিসটা আমাদের প্রথম লাইনে এখানে বলে দেওয়া আছে সেটাকে লিখতে হয় এখানে প্রথমে। কি বলে দেওয়া আছে, 24টা কাগজে হয় কি এক দিস্তা, তাহলে লিখবো আমরা 24টা কাগজে হয় সমান সমান কি এক দিস্তা। এবার ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে কি করতে হয়, 1 আনতে হয়। তাহলে একটা কাগজে হয় সমান সমান কি হয়, সরল সম্পর্ক থাকলে কি হয়, এটা ভাগ এটা হয়ে যায়, 1/24। আর তৃতীয় লাইনে কি করতে হয়, যেটা বার করতে বলবে সেটাকে লিখতে হয়। অতএব 120টা কাগজে হয় সমান সমান কি, এটার সাথে এটা কি গুণ হয়ে যায়, 1/24 গুণিত কত 120। এটা আমাদের ভাগ হয়ে গেল কেন, এটা আমাদের গুণ হয়ে গেল কেন, ভিডিওর শুরুতেই আমরা কি ডিটেলসে আলোচনা করেছি। তাহলে এটাকে আমরা কাটাকাটি করে নেব, 12 2 হয়ে যাবে কত 24, আর 12 10 120। আরেকবার কাটবো, 2 1 2 2 5 10 সমান সমান কি 5 দিস্তা।
তাহলে কবিতার কতগুলা কাগজের প্রয়োজন? কবিতার কত দিস্তা কাগজের প্রয়োজন? কবিতার 120টা কাগজের প্রয়োজন। আর 120টা কাগজে হয় কি 5 দিস্তা। তাহলে কবিতার কত দিস্তা কাগজের প্রয়োজন? অতএব কবিতার 5 দিস্তা কাগজের প্রয়োজন। এটা তোমরা লিখে নিও যে অতএব কবিতার 5 দিস্তা কাগজের প্রয়োজন। এবার 4 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টা ডিমের দাম কত? কি বলেছে যে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টা ডিমের দাম কত? তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হয়? অঙ্কটাকে গণিতের ভাষায় সাজিয়ে লিখতে হয়। আর গণিতের ভাষায় সাজিয়ে লেখার সময় আমাদের কি দেখতে হয়? অঙ্কের মধ্যে যেটা আমাদেরকে বার করতে বলবে সেটাকে লিখতে হয় কি ডান দিকে। তাহলে কি বার করতে বলেছে? 32টা ডিমের দাম কত? দাম বের করতে বলেছে। দামকে লিখবো আমরা ডান দিকে। দামটা কিসে আছে? টাকায়। আর বাঁদিকে লিখবো আমরা কি ডিমের সংখ্যা বা ডিম, ডিমের সংখ্যা। এবার অঙ্কের মধ্যে প্রথম লাইনে যেটা আমাদের বলে দেওয়া আছে সেটাকে লিখবো এখানে প্রথমে। কি বলে দেওয়া আছে? যে 1 ডজন ডিমের দাম 48 টাকা। 1 ডজন সমান সমান আমরা জানি কি 1 ডজন সমান সমান হচ্ছে 12টা। 1 ডজন ডিমের দাম বলেছে কত? 48 টাকা। তাহলে আমরা এখানে লিখব 12টা ডিমের দাম কত? 48 টাকা। আর একটা কি বলেছে? যে 32টা ডিমের দাম কত? এটা আমরা ডজনটাকে ভাঙিয়ে লিখলাম কেন? কারণ এটা আমাদের 32টা সংখ্যায় বলেছে না, তাই আমরা কি ডজনটাকেও সংখ্যায় করে নিলাম। এবার আমরা কি করব? এখান থেকে সম্পর্কটা বের করে নেব। আমরা দেখতে পাচ্ছি এটা কি সরল সম্পর্কে আছে। কিভাবে? ডিমের সংখ্যা যদি আমাদের বেড়ে যায় তাহলে ডিমের দামও বাড়বে না। কিভাবে? 12টা ডিম কিনেছি আমরা 48 টাকায়। এবার যদি আমরা 15টা ডিম কিনি তাহলে কি আমাদের বেশি টাকা লাগবে। 20টা ডিম কিনলে কি লাগবে? আরও বেশি টাকা লাগবে। 50টা কিনলে কি আরও বেশি টাকা লাগবে। তাহলে দেখতে পাচ্ছি ডিমের সংখ্যা বাড়লে কি হচ্ছে? ডিমের দামও আমাদের বেড়ে যাচ্ছে। তাই ডিমের সংখ্যার সাথে কি ডিমের দামের সরল সম্পর্ক। তাহলে তোমরা লিখবে কি? যেহেতু ডিমের সংখ্যা বাড়লে ডিমের দাম বেড়ে যাচ্ছে, তাই ডিমের সংখ্যার সাথে ডিমের দামের সরল সম্পর্ক। আমি শর্টকাটে লিখছি কি সরল সম্পর্ক। এবার এটাকে আমরা কি করব? ঐকিক নিয়মে সমাধান করে নেব। ঐকিক নিয়মে সমাধান করার সময় কি করব? আমরা যেই জিনিসটা আমাদের প্রথম লাইনে বলে দেওয়া আছে সেটাকে ঐকিক নিয়মে আমরা লিখব কি প্রথমে। কি বলে দেওয়া আছে? 12টা ডিমের দাম 48 টাকা, সেটা লিখে নেব। 12টা ডিমের দাম সমান সমান কত বলে দিয়েছে? 48 টাকা। এবার ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে কি করতে হয়? 1 আনতে হয়। তাহলে লিখব একটা ডিমের দাম সমান সমান কি হয়ে যায়? সরল সম্পর্ক থাকলে কি হয়? এটা ভাগ এটা হয়ে যায় দ্বিতীয় লাইনে। 48 ভাগ কত? 12। আর তৃতীয় লাইনে কি করতে হয়? যেটা বার করতে বলেছে সেটাকে লিখতে হয়। অতএব 32টা ডিমের দাম সমান সমান কি হয়ে যায়? এটার সাথে এটা তৃতীয় লাইনে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে 48 বাই কত? 12 ইন্টু কত হয়ে যাবে? 32। তাহলে এই 32কে এখানে লিখে দেব। এটা আমাদের ভাগ হয়ে গেল কেন? এটা আমাদের গুণ হয়ে গেল কেন? ভিডিওর শুরুতেই আমরা কি ডিটেলসে আলোচনা করেছি। এবার আমরা এটাকে কাটাকাটি করে নেব। 12 1 কে 12, 12 4 48। তাহলে সমান সমান হয়ে যাবে আমাদের কত? 32 4 4 2 হবে 8, 4 3 12, 128 টাকা। তাহলে কি 32টা ডিমের দাম কত হয়ে যাবে আমাদের? 128 টাকা। তাহলে তোমরা লিখে নিও কি অতএব 32টা ডিমের দাম 128 টাকা। এটা তোমরা নিজেরাই লিখে নিও। এবার 5 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে? তাহলে কি বলেছে? প্রতিদিন যদি আমরা 5 ঘন্টা করে কাজ করি তাহলে কোনো একটা কাজ কি 30 দিনে শেষ হয়ে যায়। কি বললাম? প্রতিদিন যদি আমরা 5 ঘন্টা করে কাজ করি তাহলে 30 দিনে কি একটা কাজ শেষ হয়ে যায়। এবার সেই সেম কাজটা ডেলি যদি আমরা 6 ঘন্টা করে কাজ করি তাহলে কাজটা কত দিনে শেষ করা যাবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি করব? অঙ্কটাকে গণিতের ভাষায় সাজিয়ে লিখব। আর গণিতের ভাষায় সাজিয়ে লেখার সময়ে কি দেখতে হয়? যে জিনিসটা আমাদের অঙ্কের মধ্যে বার করতে বলবে সেটাকে লিখতে হয় ডান দিকে। কি বার করতে বলেছে? প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ হবে। তাহলে দিন বার করতে বলেছে, দিনকে লিখবো আমরা ডান দিকে। আর বাঁ দিকে লিখবো আমরা কি সময় বা ঘন্টা। তাহলে কি সময় ব্র্যাকেটে লিখে নিই কি ঘন্টা। এবার কি করতে হয়?
অঙ্কের মধ্যে প্রথম লাইনে যেটা আমাদের বলে দেওয়া আছে সেটাকে লিখতে হয় এখানে প্রথমে। কি বলে দেওয়া আছে যে 5 ঘন্টা করে কাজ করলে 30 দিনে কি কাজটা শেষ হয়ে যায়। আর একটা কি বলেছে 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটা শেষ করা যাবে। এবার এখান থেকে আমাদের কি করতে হয়, সম্পর্কটা বের করে নিতে হয় যে সরল সম্পর্কে আছে নাকি ব্যস্ত সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি এটা কি সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে। কিভাবে, প্রতিদিন যদি আমরা 5 ঘন্টা করে কাজ করি কোনো একটা কাজ, তাহলে কাজটা আমাদের কি 30 দিনে শেষ হয়ে যাচ্ছে। এবার সেই সেম কাজটা ডেলি যদি আমরা 8 ঘন্টা করে করি, তাহলে কি 30 দিনের থেকে আগেই শেষ হয়ে যাবে না। কি বললাম আরেকবার বলি, প্রতিদিন যদি আমরা কোনো একটা কাজ 5 ঘন্টা করে করি, তাহলে কি কাজটা 30 দিনে শেষ হয়ে যাচ্ছে। এবার সেই সেম কাজটা ডেলি যদি আমরা 8 ঘন্টা করে করি, তাহলে কি 30 দিনের থেকে আগেই শেষ হয়ে যাবে না। বোঝা গেল। তাহলে দেখতে পাচ্ছি আমরা কি সময় যদি আমাদের বেড়ে যাচ্ছে, মোট দিন আমাদের কি কমে যাচ্ছে না। একটা বাড়লে অপরটা কি হচ্ছে, কমে যাচ্ছে। এটা আমাদের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাও যদি তোমরা বুঝতে না পারো, আরেকটা উদাহরণ দিচ্ছি। কি, ধরো তোমাকে বললাম তুমি যদি ডেলি 5 ঘন্টা করে অঙ্ক করো, তাহলে 30 দিনে তোমার কি অঙ্ক বইটা শেষ হয়ে যাবে। এবার তুমি কি করলে, ডেলি 8 ঘন্টা করে অঙ্ক করছো, তাহলে কি হবে, তোমার 30 দিনের থেকে আগেই অঙ্ক বইটা শেষ হয়ে যাবে না। তাহলে দেখা যাচ্ছে কি তুমি যদি ডেলি বেশি ঘন্টা করে অঙ্ক করো, তাহলে কি তোমার মোট দিন কি হচ্ছে, কমে যাচ্ছে না। তাহলে একটা বাড়লে অপরটা কমে যাচ্ছে। বোঝা গেল। তাহলে এটা আমাদের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখব সময়ের সঙ্গে মোট দিনের ব্যস্ত সম্পর্ক। বা তোমরা লিখতে পারো কি, সময় বাড়লে মোট দিন কমে যাচ্ছে, তাই সময়ের সাথে কি মোট দিনের ব্যস্ত সম্পর্ক। এবার এটাকে আমরা কি করব, ঐকিক নিয়মে সমাধান করে নেব। ঐকিক নিয়মে সমাধান করার সময় কি করতে হয়, যে জিনিসটা আমাদের প্রথমে বলে দেওয়া আছে সেটাকে আমাদের প্রথমে লিখতে হয়। তাহলে কি বলে দেওয়া আছে, প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে সময় লাগে সমান সমান কত দিন, 30 দিন। প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে সময় লাগে 30 দিন। এবার ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে কি করতে হয়, 1 আনতে হয়। তাহলে 1 ঘন্টা করে কাজ করলে সময় লাগে সমান সমান ব্যস্ত সম্পর্ক থাকলে কি হয়, এটা গুণিত এটা হয়ে যায়। 30 গুণিত কত হয়ে যাবে আমাদের, 5। এবার ঐকিক নিয়মের তৃতীয় লাইনে কি করতে হয়, যেটা বার করতে বলবে সেটাকে লিখতে হয়। তাহলে অতএব 6 ঘন্টা করে কাজ করলে সময় লাগবে কি হয়ে যায়, এটা ভাগ এটা হয়ে যায়। 30 গুণিত 5 আর ভাগ কত হয়ে যায়, 6। দ্বিতীয় লাইনে আমাদের গুণ আর তৃতীয় লাইনে আমাদের ভাগ হয়ে গেল কেন, ভিডিওর শুরুতেই আমরা কি ডিটেলসে আলোচনা করেছি। এবার এটাকে আমরা কি কাটাকাটি করে নেব, 6 একে 6, 6 5 কি 30। তাহলে উপরে উপরে হয়ে যাচ্ছে আমাদের কত, গুণ করলে 25 দিন। তাহলে কি প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে আমাদের সময় লাগবে কত দিন, 25 দিন। এটাই হয়ে যাবে কি আমাদের উত্তর। এবার 6 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 মূল্য 2825 টাকা, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য কত টাকা। তাহলে কি বলেছে, 5/7 মূল্য আমাদের অঙ্কে বলে দেওয়া আছে, আর 2/7 মূল্যটা আমাদের বের করতে বলেছে। কি বললাম, যে 5/7 মূল্য আমাদের অঙ্কে বলে দেওয়া আছে, আর 2/7 মূল্যটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, অঙ্কটাকে গণিতের ভাষায় সাজিয়ে লিখব। তাহলে লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো। আর গণিতের ভাষায় সমস্যাটা লেখার সময় আমরা কি দেখব, অঙ্কের মধ্যে যেটা আমাদেরকে বার করতে বলবে সেটা লিখব ডান দিকে। কি বার করতে বলেছে, 2/7 মূল্য কত টাকা, মূল্য বের করতে বলেছে। তাহলে মূল্যকে লিখব ডান দিকে। মূল্যটা কিসে আছে, টাকায়, তাহলে টাকা লিখে নিই। আর বাঁদিকে লিখব কি, সম্পত্তির পরিমাণ। সম্পত্তির পরিমাণটা কিসে আছে, অংশে, তাহলে অংশ লিখে নিই।
এবার অঙ্কের মধ্যে প্রথম লাইনে যেটা আমাদের বলে দেওয়া আছে সেটাকে এখানে লিখে নেব। প্রথমে কি বলে দেওয়া আছে, যে 5/7 অংশের মূল্য সমান সমান 2825 টাকা। আর একটা কি বলেছে, 2/7 অংশের মূল্য কত টাকা, এটা আমাদের বের করতে বলেছে। এবার এখান থেকে আমরা কি করব, সম্পর্কটা বের করে নেব, যে সরল সম্পর্ক আছে নাকি ব্যস্ত সম্পর্ক। আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কি সম্পর্কে আছে, সরল সম্পর্কে। কিভাবে, সম্পত্তির পরিমাণ যদি আমাদের বেশি হয় তাহলে মূল্যও আমাদের বেশি হবে, সম্পত্তির পরিমাণ যদি আমাদের কম হয় তাহলে মূল্য আমাদের কম হবে। তাহলে দেখতে পাচ্ছি একটা জিনিস বাড়লে কি অপরটা বাড়ছে, আর একটা জিনিস কমলে অপরটা কমছে। তাহলে এটা আমাদের কি সম্পর্ক, তাহলে আমরা লিখব সম্পত্তির পরিমাণ বাড়লে মূল্য আমাদের বেড়ে যাচ্ছে, তাই সম্পত্তির পরিমাণের সাথে মূল্যের সরল সম্পর্ক। তোমরা এটা লিখে নিও, আমি শর্টকাটে লিখছি, সরল সম্পর্ক, সরল সম্পর্ক। এবার এটাকে কি করতে হয়, ঐকিক নিয়মে সমাধান করে নিতে হয়। তাহলে লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই। ঐকিক নিয়মে সমাধান করার সময় আমাদের কি দেখতে হয়, অঙ্কের মধ্যে যেটা আমাদের প্রথমে বলে দেওয়া আছে সেটাকে লিখতে হয়। এখানে প্রথম লাইনে কি বলে দেওয়া আছে, যে 5/7 অংশের মূল্য সমান সমান কত বলেছে, 2825 টাকা। এবার ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে কি করতে হয়, 1 আনতে হয়। তাহলে লিখব 1 অংশের মূল্য সমান সমান কি হয়ে যায়, সরল সম্পর্ক থাকলে হয়ে যায় এটা ভাগ এটা। তাহলে আমরা লিখব 2825 ভাগ কি হয়ে যায়, এটা 5/7, 5/7। আর ঐকিক নিয়মের তৃতীয় লাইনে কি করতে হয়, যার উত্তরটা বের করতে বলবে সেটাকে লিখতে হয়। তাহলে লিখব আমরা অতএব 2/7 অংশের মূল্য সমান সমান কি হয়ে যায়, এটার সাথে এটা কি হয়ে যায়, গুণ হয়ে যায় সরল সম্পর্ক হলে। তাহলে লিখব 2825 ভাগ কত, 5/7, আর তার সাথে এটা হয়ে যায় কি, গুণ। তাহলে গুণ কত, 2/7। দ্বিতীয় লাইনে আমাদের ভাগ আর তৃতীয় লাইনে আমাদের গুণ হয়ে গেল কেন, ভিডিওর শুরুতেই আমরা কি ডিটেলসে আলোচনা করেছি। এবার এটাকে আমরা কাটাকাটি করে নেব, এটা আছে আমাদের কি ভাগ না, এটাকে করে নেব আমরা কি গুণ। ভাগটা গুণ হয়ে গেলে কি হয়ে যায়, তার ডান দিকের সংখ্যাটা কি হয়ে যায়, উল্টে যায়। 5/7 আছে, হয়ে যাবে আমাদের কি 7/5, 7/5। এবার আমরা কাটাকাটি করব, 7 7 কেটে দেব, এটাকে 5 দিয়ে কাটবো, 5 একে 5, 5 5 হয়ে যাবে আমাদের 25, এখান থেকে থাকবে 3, 3 আর 2 32, 5 6 30, আবার 2 থাকবে, 5 5 25। তাহলে কত পেলাম, উপরে উপরে 565 গুণিত কত 2, এটাকে আমরা গুণ করে নেব, 2 5 10 0, 2 6 12 আর 1 13 3, হাতে থাকলো 1, 2 5 10 আর 1 1130 টাকা। তাহলে 2/7 অংশের মূল্য আমরা কত পেয়ে গেলাম, 2/7 অংশের মূল্য হয়ে যাচ্ছে আমাদের 1130 টাকা। তাহলে তোমরা লিখে নিও কি, যে অতএব ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য 1130 টাকা। এটাই হয়ে যাবে কি আমাদের উত্তর। এবার 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে, যদি ওই দলে আরও 8 জন সৈন্য এসে যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে। তাহলে কি বলেছে, কোনো একটা শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে, এবার ওই দলে বা ওই শিবিরে যদি আরও 8 জন সৈন্য এসে যোগ দেয় তাহলে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে। বোঝা গেল? তাও যদি বুঝতে না পারো আরেকটা উদাহরণ দেখাচ্ছি। ধরলাম এটা একটা শিবির, এই শিবিরে 48 জন সৈন্যের খাবার মজুদ ছিল, এটা ধরে নিলাম কি খাবার, 48 জন সৈন্যের খাবার মজুদ ছিল 7 সপ্তাহের। এবার দেখা গেল কি ওই শিবিরে বা ওই দলে কি হলো, আরও 8 জন সৈন্য এসে যোগ দিল, তাহলে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে, এটা আমাদের বের করতে বলেছে। বোঝা গেল? কি বললাম, যে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ ছিল, এবার ওই দলে বা ওই শিবিরে কি হলো, আরও 8 জন সৈন্য এসে যোগ দিল, তাহলে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে, এটা আমাদের বের করতে বলেছে। এবার আমরা কি করব, অঙ্কটাকে গণিতের ভাষায় সাজিয়ে লিখব। তাহলে লিখব গণিতের ভাষায়
সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটা লেখার সময় আমরা কি দেখব? অঙ্কের মধ্যে যেটা আমাদেরকে বের করতে বলবে সেটাকে লিখব ডান দিকে। কী বার করতে বলেছে? ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে, সপ্তাহ বের করতে বলেছে, তাহলে সপ্তাহ লিখব আমরা ডান দিকে। আর বাঁ দিকে লিখে নেব আমরা কি? সৈন্য সংখ্যা। সৈন্য সংখ্যা। এবার অঙ্কের মধ্যে প্রথম লাইনে যেটা আমাদের বলে দেওয়া থাকবে সেটাকে আমরা এখানে প্রথমে লিখে নেব। কি বলে দেওয়া আছে? যে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। আর কি বলেছে? যে ওই দলে বা ওই শিবিরে যদি আরও 8 জন সৈন্য এসে যোগ দেয়, তাহলে 48 প্লাস আরও 8 জন যোগ দেয়, তাহলে হয়ে যাচ্ছে কি আমাদের 56। এই 56 জন সৈন্যের ওই খাবারে কত সপ্তাহ চলবে এটা আমাদের বের করতে বলেছে। বোঝা গেল? এবার আমরা কি করব? এখান থেকে সম্পর্কটা বের করে নেব যে এটা আমাদের সরল সম্পর্কে আছে নাকি ব্যস্ত সম্পর্কে আছে। আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কি? ব্যস্ত সম্পর্কে আছে। কিভাবে? সৈন্য সংখ্যা যদি আমাদের বেড়ে যায় তাহলে ওই পরিমাণ খাবার কি আমাদের কম দিন চলবে। বোঝা গেল? যদি তাও বুঝতে না পারো একটা উদাহরণ দিচ্ছি। ধরো তোমাদের বাড়িতে 1 বস্তা চাল আছে আর তোমরা বাড়িতে কি 4 জন আছো। এবার বাবা বলল কি যে এই 1 বস্তা চালে আমাদের 4 জনের 40 দিন যাবে। এবার দেখা গেল কি তোমাদের বাড়িতে আরও 5 জন বা 6 জন নতুন সদস্য আসলো, তাহলে ওই 1 বস্তা চালে কি 40 দিন যাবে? যাবে না, তার আগেই শেষ হয়ে যাবে না? তাহলে বোঝা যাচ্ছে কি যে আমাদের লোক সংখ্যা যদি বেড়ে যাচ্ছে, খাবারগুলো আগে যত দিন যেত তার আগে কি শেষ হয়ে যাচ্ছে না? তাহলে এখানে যদি আমাদের সৈন্য সংখ্যা বেড়ে যায় তাহলে কি 7 সপ্তাহের আগেই খাবারটা শেষ হয়ে যাবে না? তাহলে দেখা যাচ্ছে একটা জিনিস বাড়লে কি হচ্ছে? অপরটা আমাদের কমে যাচ্ছে না? এটা আমাদের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। একটা জিনিস বাড়লে অপরটা যদি আমাদের কমে যায় সেটা হচ্ছে আমাদের কি? ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখব অতএব সৈন্য সংখ্যা বাড়লে সপ্তাহ কমে যাচ্ছে, তাই সৈন্য সংখ্যার সাথে সপ্তাহের ব্যস্ত সম্পর্ক। বোঝা গেল? যে সৈন্য যদি আমাদের বেড়ে যাচ্ছে তাহলে ওই পরিমাণ খাবারটা কি আমাদের আগেই শেষ হয়ে যাচ্ছে না? একটা জিনিস বাড়লে অপরটা আমাদের কি কমে যাচ্ছে, তাই এটা আমাদের কি? ব্যস্ত সম্পর্ক। এবার এটাকে আমরা কি করব? ঐকিক নিয়মে সমাধান করে নেব। তাহলে লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই। ঐকিক নিয়মে সমাধান করার সময় আমাদের কি দেখতে হয়? অঙ্কের মধ্যে যেটা আমাদের প্রথম লাইনে বলে দেওয়া আছে সেটাকে আমরা প্রথমে লিখে নেব। কি বলে দেওয়া আছে? যে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। তাহলে লিখব 48 জন সৈন্যের খাবার মজুদ আছে সমান সমান কত? 7 সপ্তাহের। এবার ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে কি করতে হয়? 1 আনতে হয় বা একজনেরটা বার করতে হয়। তাহলে লিখব 1 জন সৈন্যের খাবার মজুদ আছে সমান সমান কি হয়ে যায়? ব্যস্ত সম্পর্ক হলে আমাদের কি হয়ে যায়? এটা গুণিত এটা। তাহলে লিখব 7 গুণিত কত? 48। এবার ঐকিক নিয়মের তৃতীয় লাইনে কি করতে হয়? যেই জিনিসটা আমাদের বার করতে বলেছে সেটাকে লিখতে হয়। তাহলে লিখব অতএব 56 জন সৈন্যের খাবার মজুদ আছে সমান সমান কি হয়ে যাবে? এটা ভাগ এটা হয়ে যায় আমাদের ব্যস্ত সম্পর্ক থাকলে 7 গুণিত 48 ভাগ কত? 56। এবার এটা আমাদের গুণ হয়ে গেল কেন আর এটা আমাদের ভাগ হয়ে গেল কেন? ভিডিওর শুরুতেই আমরা কি ডিটেলসে আলোচনা করেছি। এবার আমরা এটাকে কাটাকাটি করে নেব। 7 একে 7, 7 8 56, 8 একে 8, 8 6 হয়ে যাবে আমাদের 48। তাহলে পেয়ে যাচ্ছি আমরা কি 6 সপ্তাহ। তাহলে 56 জন সৈন্যের ওই খাবারে কত সপ্তাহ চলবে? 56 জন সৈন্যের ওই খাবারে 6 সপ্তাহ চলবে। এটা হয়ে যাবে কি আমাদের উত্তর। তাহলে তোমরা লিখে নিও অতএব
56 জন সৈন্যের ওই খাবারে 6 সপ্তাহ চলবে। বোঝা গেল? এবার 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, বাকি খাবারে তাদের আর কতদিন চলবে? তাহলে কি বলেছে, কোনো একটা জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ ছিল। কি বললাম, যে কোনো একটা জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ ছিল। এবার 10 দিন পরে দেখা গেল কি ওই জাহাজে আরও 10 জন নাবিক এসে যোগ দিল, তাহলে বাকি খাবারে তাদের আর কতদিন চলবে? বোঝা গেল? তাও যদি বুঝতে না পারো আরেকটা উদাহরণ দেখাচ্ছি। ধরলাম এটা একটা জাহাজ, এই জাহাজে 50 জন নাবিকের খাবার মজুদ ছিল। এটা ধরলাম কি খাবারটা কত দিনের খাবার মজুদ ছিল? 16 দিনের। 50 জন নাবিকের খাবার মজুদ ছিল 16 দিনের। এবার 10 দিন পরে দেখা গেল কি আরও 10 জন নাবিক এসে তাদের সাথে যোগ দিল, তাহলে বাকি খাবারে তাদের আর কতদিন চলবে? বাকি খাবার কত দিনের পরে থাকবে? বাকি খাবার পরে থাকবে 6 দিনের। কিভাবে? এই 10 জন আসার আগেই তো 50 জন নাবিক কী করেছে? 10 দিনের খাবার খেয়ে ফেলেছে না? কারণ এই 10 জন কি 10 দিন পরে এসেছে, তাহলে 50 জন নাবিক কী করেছে? 10 দিনের খাবার খেয়ে ফেলেছে। খাবার পরে আছে আমাদের কি 6 দিনের। তাহলে এই 6 দিনের খাবারে এই 60 জনের কতদিন চলবে এটা আমাদের বের করতে বলেছে। বোঝা গেল? এবার আমরা কি করব, প্রথমে আমরা অঙ্কটাকে গণিতের ভাষায় সাজিয়ে লিখব। আর অঙ্কটাকে গণিতের ভাষায় সাজানোর সময় কি দেখতে হয়, যে জিনিসটা আমাদের বার করতে বলবে সেটাকে লিখব আমরা ডান দিকে। কি বার করতে বলেছে? বাকি খাবারে সকলের আর কত দিন চলবে, দিন বার করতে বলেছে। তাহলে দিনকে লিখব ডান দিকে, আর বাঁ দিকে লিখে নেব আমরা কি নাবিকের সংখ্যা। এবার অঙ্কের মধ্যে প্রথম লাইনে যেটা আমাদের বলে দেওয়া থাকবে সেটাকে আমরা প্রথমে লিখে নেব। কি বলে দেওয়া আছে? 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। আর কি বলেছে? 10 দিন পরে যদি আরও 10 জন নাবিক এসে যোগ দেয়, আরও 10 জন যোগ দিলে কত হয়ে যাবে? 50 প্লাস 10 ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কত? 60 জন। 60 জন নাবিকের বাকি খাবারে কতদিন চলবে? বাকি খাবার কত দিনের পরে থাকবে? এই 50 জন নাবিক যে 10 দিনের খাবারটা খেয়ে নিয়েছে সেটা আমরা বাদ দিয়ে দেব, তাহলে পরে থাকবে আমাদের কি 6 দিনের খাবার। তাহলে 50 জন নাবিকের 6 দিনের খাবার পড়ে আছে, ওই খাবারটা 60 জন নাবিকের কতদিন চলবে সেটা আমাদের বের করতে হবে। এবার এখান থেকে আমরা কি করব, সম্পর্কটা বের করে নেব, যে এটা আমাদের সরল সম্পর্কে আছে নাকি ব্যস্ত সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। কিভাবে? নাবিকের সংখ্যা যদি আমাদের বেড়ে যায় তাহলে খাবারগুলো কি হবে? আমাদের আগেই শেষ হয়ে যাবে না? কম দিনে শেষ হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি নাবিকের সংখ্যা যদি বেড়ে যায় আমাদের খাবারগুলো যতদিন যেত তার আগেই কি খাবারগুলো শেষ হয়ে যাবে। আগের অঙ্কটার মতো যে লোক সংখ্যা বাড়লে কি খাবারগুলো আমাদের কি আগেই শেষ হয়ে যাচ্ছে, তাহলে একটা জিনিস বাড়লে কি হচ্ছে? অপরটা আমাদের কমে যাচ্ছে। এটা আমাদের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তোমরা ভালোভাবে সাজিয়ে লিখবে কি, নাবিকের সংখ্যা বাড়লে মোট দিন কি হচ্ছে? কমে যাচ্ছে। তাই নাবিকের সংখ্যার সাথে মোট দিনের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এবার এটাকে আমরা কি করব? ঐকিক নিয়মে সমাধান করে নেব। তাহলে লিখব কি, অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই। ঐকিক নিয়মে সমাধান করার সময় আমাদের কি দেখতে হয়? অঙ্কের মধ্যে প্রথম লাইনে যেটা আমাদের বলে দেওয়া থাকবে সেটাকে আমরা প্রথম লাইনে লিখে নেব। কি বলে দেওয়া আছে? ওই খাবারে 50 জন নাবিকের চলবে কতদিন? 6 দিন। তাহলে লিখে নিই আমরা, ওই খাবারে 50 জন নাবিকের চলবে সমান সমান কতদিন? 6 দিন। এবার ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে কি করতে হয়? 1 আনতে হয়। তাহলে লিখব 1 জন নাবিকের চলবে সমান সমান কি হয়ে যায়? ব্যস্ত সম্পর্ক থাকলে এটা গুণিত এটা হয়ে যায় 6 গুণিত কত? 50। এবার তৃতীয় লাইনে কি করতে হয়? যে জিনিসটা আমাদের বের করতে বলবে সেটাকে লিখতে হয়। অতএব 60 জন নাবিকের চলবে সমান সমান কি হয়ে যায়? তৃতীয় লাইনে এটা ভাগ এটা হয়ে যায়।
তাহলে লিখব 6 গুণিত কত 50 ভাগ কত হয়ে যাবে 60। দ্বিতীয় লাইনে আমাদের গুণ আর তৃতীয় লাইনে আমাদের ভাগ হয়ে গেল কেন? ভিডিওর শুরুতেই আমরা কি ডিটেলসে আলোচনা করেছি। তাও আরেকবার বলে দিচ্ছি জিনিসটা। ওই খাবারে 50 জন নাবিকের চলতো কি 6 দিন। 50 জনের যদি 6 দিন চলে ওই খাবারে, তাহলে একজনের কি বেশি দিন চলবে না? আর গুণ করলে আমাদের কি হয়, বেড়ে যায়। তাই আমরা কি করলাম, গুণ করলাম। এবার ওই খাবারে একজনের যত দিন চলতো, একজনের থেকে আবার কি 60 জনের কি হবে, আরও কম দিন চলবে না? তাই আমরা কি করলাম, ভাগ করলাম। কারণ ভাগ করলে আমাদের কি কমে যায়। তাও যদি বুঝতে না পারো ভিডিওটাকে প্রথম থেকে একবার দেখে নিও। এবার আমরা কাটাকাটি করব। এই শূন্য বাদ দিলাম, 6 1 6 আর এই 6 কেটে দিলাম। তাহলে সমান সমান আমাদের থাকলো কত 5 দিন। তাহলে আমরা কি পেলাম, যে বাকি খাবারে 50 জন নাবিকের চলবে সমান সমান কত দিন, 5 দিন। সরি, এখানে আমাদের কি হবে, বাকি খাবারে। তাহলে লিখবো এখানে আমরা কি বাকি খাবারে। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম কি, বাকি খাবারে 60 জন নাবিকের চলবে সমান সমান কত দিন, 5 দিন। তাহলে তোমরা লিখে নিও, অতএব বাকি খাবারে 60 জন নাবিকের চলবে সমান সমান কত দিন, 5 দিন। এটা হয়ে যাবে আমাদের উত্তর। বোঝা গেল? এবার 9 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পন্ন করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল। হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। তাহলে কি বলেছে, যে 20 জন লোক ঠিক করলো যে তারা 30 দিনে একটি বাড়ি সারানোর কাজ সম্পন্ন করবে, কিন্তু 6 দিন পরে কি হলো, তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল। তাহলে তারা কত দিনে বাড়ি সারানোর কাজ সম্পন্ন করবে, সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি করব, অঙ্কটাকে গণিতের ভাষায় সাজিয়ে লিখব। আর গণিতের ভাষায় সাজানোর সময় আমরা কি দেখব, অঙ্কের মধ্যে যেই জিনিসটা আমাদের বার করতে বলবে সেটাকে লিখব ডান দিকে। কি বার করতে বলেছে, হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে, কত দিনে, দিন বার করতে বলেছে। দিনকে লিখব আমরা ডান দিকে, বাঁ দিকে লিখে নেব আমরা কি লোক সংখ্যা। এবার অঙ্কের মধ্যে প্রথম লাইনে যেটা আমাদের বলে দেওয়া থাকবে সেটা আমরা লিখে নেব প্রথমে। কি বলেছে, 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পন্ন করবে। তাহলে 20 জন লোক 30 দিনে কি কাজটা সম্পন্ন করবে। এবার বলেছে কি, যে 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে গেল। 6 দিন পরে যে 8 জন লোক অসুস্থ হয়ে গেল, তাহলে প্রথম 6 দিন কি সবাই মিলে কাজ করেছে না, 20 জন মিলে? তাহলে 6 দিনের কাজটা আমরা কি করব, বাদ দিয়ে দেব। কারণ প্রথম 6 দিন কি সবাই মিলে কাজ করেছে। তাহলে কাজ পড়ে আছে আমাদের কত দিনের, 24 দিনের। এবার এই 24 দিনের কাজটা কে করবে, এখান থেকে আমরা কি করব, যে 8 জন অসুস্থ হয়ে গেছে সেই 8 জন আমরা কি করব, বাদ দিয়ে দেব। তাহলে এই অসুস্থ 8 জনকে বাদ দিয়ে দিলে আমাদের পড়ে থাকছে কতজন, 12 জন। এই পড়ে থাকা 12 জনের বাকি কাজটা করতে কতদিন সময় লাগবে সেটা আমরা প্রথমে বার করে নেব। তারপরে যেই 6 দিনের কাজ আমাদের করে নিয়েছে সেই 6 দিনটা আমরা যোগ করে দিলেই উত্তরটা পেয়ে যাব। তাহলে এবার এখান থেকে আমরা কি করব, সম্পর্কটা বের করে নেব, যে এটা আমাদের সরল সম্পর্কে আছে নাকি ব্যস্ত সম্পর্কে। তাহলে দেখতে পাচ্ছি এটা আমাদের কি সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে। কিভাবে, লোক সংখ্যা যদি আমাদের বেশি হয় তাহলে কাজ আমাদের কি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না সময়ের আগে। তাহলে দেখতে পাচ্ছি একটা জিনিস যদি বেড়ে যাচ্ছে আমাদের, অপর জিনিসটা কি কমে যাচ্ছে। লোক সংখ্যা যদি আমরা এখানে বাড়িয়ে দিই তাহলে কি 24 দিনের আগেই কাজটা শেষ হয়ে যাবে না। তাহলে একটা জিনিস বাড়লে অপরটা আমাদের কমে যাচ্ছে। এটা আমাদের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখব লোক সংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। এবার আমরা কি করব, এই জিনিসটাকে ঐকিক নিয়মে সমাধান করে নেব। তাহলে লিখব, অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই। ঐকিক নিয়মে সমাধান করার সময় আমাদের কি দেখতে হয়, অঙ্কের মধ্যে প্রথম লাইনে যেটা আমাদের বলে দেওয়া থাকবে সেটাকে লিখতে হয় এখানে প্রথমে। তাহলে কি বলে দেওয়া আছে, 20 জন লোকের বাকি কাজটা করতে সময় লাগবে কতদিন, 24 দিন। তাহলে সেটা আমরা লিখে নেব, যে বাকি কাজ করতে 20 জনের সময় লাগবে সমান সমান কতদিন, 24
দিন। এবার ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে কি করতে হয়, 1 আনতে হয়। তাহলে 1 জনের সময় লাগবে সমান সমান কি হয়ে যায়, ব্যস্ত সম্পর্ক থাকলে এটা গুণিত এটা, 24 গুণিত কত 20। এটা আমাদের গুণ হয়ে গেল কেন, কারণ 20 জনের কোনো একটা কাজ করতে যদি 24 দিন সময় লাগে, সেই সেম কাজটা যদি একজনে করতে চায় তাহলে কি বেশি সময় লাগবে না? তাই আমরা কি করলাম, গুণ করলাম, কারণ গুণ করলে আমাদের বেড়ে যায়। এবার ঐকিক নিয়মের তৃতীয় লাইনে কি করতে হয়, যে জিনিসটা আমাদের বের করতে বলেছে সেটাকে লিখতে হয়। অতএব 12 জনের সময় লাগবে সমান সমান কি, এটা ভাগ এটা হয়ে যায় ব্যস্ত সম্পর্ক থাকলে, 24 গুণিত কত 20 আর ভাগ কত 12। এটা আমাদের ভাগ হয়ে গেল কেন, কারণ একজনের থেকে আবার সেই সেম কাজটা যদি 12 জনে করতে চায় তাহলে কি কম সময় লাগবে না? তাই আমরা কি করলাম, ভাগ করলাম, কারণ ভাগ করলে আমাদের কমে যায়। এবার এটাকে আমরা কাটাকাটি করে নেব, 12 1 12, 12 2 24, তাহলে সমান সমান পেয়ে যাচ্ছি আমরা কত, 20 2 40 দিন। তাহলে বাকি কাজটা করতে আমাদের সময় লাগছে কত দিন, 40 দিন। আর আগে তারা কি 6 দিন কাজ করেছিল না, তাহলে 40 দিন, আর আগে অসুস্থ হওয়ার আগে তারা করে নিয়েছিল কত দিনের কাজ, 6 দিনের। তাহলে সমান সমান হয়ে যাচ্ছে আমাদের কি 46 দিন। তাহলে তারা কি 46 দিনে বাড়ি সারানোর কাজ সম্পন্ন করবে। বোঝা গেল, এটাই হয়ে যাবে কি আমাদের উত্তর। এবার 10 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন। কি বলেছে, যে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন সেটা আমাদের বের করতে বলেছে। প্রথমে আমরা কি করব, অঙ্কটাকে গণিতের ভাষায় সাজিয়ে লিখব। তাহলে লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটা লেখার সময় আমরা কি দেখব, অঙ্কের মধ্যে যে জিনিসটা আমাদের বের করতে বলবে সেটাকে লিখব আমরা ডান দিকে। কি বের করতে বলেছে, 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে, তাহলে বিঘা বের করতে বলেছে। বিঘা মানেই হচ্ছে আমাদের কি জমির পরিমাণ, জমির পরিমাণটা বের করতে বলেছে। কিসে আছে জমির পরিমাণটা, বিঘায় আছে, বিঘাকে ব্র্যাকেটে দিয়ে দিলাম। আর বাদিকে আমরা লিখে নেব কি জন আর দিন। তাহলে লিখে নিই আমরা কি জনসংখ্যা, আর একটা লিখে নেব আমরা কি দিন সংখ্যা। এবার অঙ্কের মধ্যে প্রথম লাইনে যেটা আমাদের বলে দেওয়া আছে সেটাকে আমরা এখানে প্রথমে লিখে নেব। কি বলে দেওয়া আছে, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে। আর দ্বিতীয় লাইনে কি বলেছে, 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে, এটা আমাদের বের করতে বলেছে। এবার এখান থেকে আমরা কি করব, সম্পর্কগুলো বের করে নেব। একবার আমরা জনসংখ্যার সাথে জমির পরিমাণের সম্পর্ক বের করব, একবার দিন সংখ্যার সাথে জমির পরিমাণের। তাহলে জনসংখ্যার সাথে জমির পরিমাণের কি সম্পর্ক আছে, দেখতে পাচ্ছি আমরা কি জনসংখ্যা যদি আমাদের বেড়ে যায় তাহলে আমাদের কি বেশি জমি চাষ করবে, আর জনসংখ্যা যদি আমাদের কমে যায় তাহলে কম জমি চাষ করবে। তাহলে একটা জিনিস বাড়লে অপরটা বাড়ছে, একটা জিনিস কমলে অপরটা কমছে, এটা আমাদের কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে একটা আমরা পেয়ে যাচ্ছি কি সরল সম্পর্ক। এবার দিন সংখ্যার সাথে জমির পরিমাণের সম্পর্কটা দেখে নেব। দিন যদি আমাদের বেশি হয় তাহলে বেশি জমি চাষ করবে, দিন যদি আমাদের কম হয় তাহলে কি কম জমি চাষ করবে। এটাও দেখতে পাচ্ছি আমাদের কি একটা জিনিস বাড়লে অপরটা বাড়ছে, একটা কমলে অপরটা কমছে, এটাও আমাদের কি সম্পর্ক, সরল সম্পর্ক, সরল সম্পর্ক। এবার আমরা কি করব, এই জিনিসটাকে ঐকিক নিয়মে সমাধান করে নেব। তাহলে লিখব, অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই। ঐকিক নিয়মে সমাধান করার সময় আমাদের কি দেখতে হয়, অঙ্কের মধ্যে প্রথম লাইনে যেটা আমাদের বলে দেওয়া থাকবে সেটাকে লিখতে হয় এখানে প্রথমে। তাহলে কি বলে দেওয়া আছে, 25 জন কৃষক 12 দিনে চাষ করে কত বিঘা, 15 বিঘা, সেটাকে আমরা এখানে প্রথমে লিখে নেব। 25 জন কৃষক 12 দিনে চাষ করে সমান সমান কত বিঘা, 15 বিঘা। দ্বিতীয় লাইনে লিখব, 25 জন কৃষক 1 দিনে চাষ করে সমান সমান কি হয়ে যাবে, 15 ভাগ
12, 15 ভাগ কি 12, এটা আমাদের ভাগ হয়ে গেল কেন? কারণ 25 জন কৃষক 12 দিনে যত বিঘা জমি চাষ করবে 25 জন কৃষক একদিনে কি তার থেকে কম জমি চাষ করতে পারবে না, তাই আমাদের কি হয়ে গেল এটা ভাগ, কারণ ভাগ করলে আমাদের কমে যায়। কি বললাম? যে 25 জন কৃষক 12 দিনে যত বিঘা জমি চাষ করতে পারবে 25 জন কৃষক একদিনে কি তার থেকে কম জমি চাষ করতে পারবে না, তাই আমরা করলাম ভাগ, কারণ ভাগ করলে আমাদের কমে যায়। এবার তৃতীয় লাইনে লিখব একজন কৃষক একদিনে চাষ করে সমান সমান কি হয়ে যাবে, এটা ভাগ এটা হয়ে যাবে, তাহলে 15/12 ভাগ কত হয়ে যাবে আমাদের 25, আর ভাগ করলে আমাদের কি নিচে বসে, তাই 25কে আমরা নিচে লিখলাম। এটাও আমাদের ভাগ হয়ে গেল কেন? কারণ 25 জন কৃষক একদিনে যত বিঘা জমি চাষ করবে একজন কৃষক একদিনে কি তার থেকেও কম জমি চাষ করবে না, তাই এটাও আমাদের কি ভাগ হয়ে গেল, কারণ ভাগ করলে আমাদের কমে যায়। বোঝা গেল কি বললাম? যে 25 জন কৃষক একদিনে যত বিঘা জমি চাষ করতে পারবে একজন কৃষক একদিনে কি তার থেকে কম জমি চাষ করবে না, তাই এটা আমাদের হয়ে গেল কি ভাগ। এই 25টা আমাদের নিচে কিভাবে আসলো ভাগ হয়ে, দেখিয়ে দিচ্ছি। 15/12 ভাগ যদি আমরা 25 করি তাহলে 25-এর নিচে কিছু নাই মানে কি আছে, 1 আছে। এবার এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হয়, ডান দিকের সংখ্যাটা উল্টে যায় না, তাহলে আছে 25/1 হয়ে যাবে আমাদের কি 1/25, তাহলে 25 আমাদের কি নিচে চলে আসলো না, এভাবে এই 25টাকে আমরা কি করলাম নিচে নিয়ে আসলাম। বোঝা গেল? এবার লিখবো আমরা 30 জন কৃষক একদিনে চাষ করে সমান সমান কি হবে, একজন কৃষক একদিনে যত বিঘা জমি চাষ করে 30 জন কৃষক একদিনে তার থেকে বেশি জমি চাষ করবে না, তাই আমরা এই 30কে এবার করে দেব গুণ, তাহলে 15/12 গুণিত কত 25 আর গুণিত হয়ে যাবে আমাদের 30। এই 30 আমাদের গুণ হয়ে গেল কেন? কারণ একজন কৃষক একদিনে যত বিঘা জমি চাষ করবে 30 জন কৃষক তার থেকে কি বেশি জমি চাষ করবে না, তাই এই 30 হয়ে গেল আমাদের গুণ, কারণ গুণ করলে আমাদের বেড়ে যায়। এবার সবার শেষের লাইনে লিখব 30 জন কৃষক 16 দিনে চাষ করবে কি, 30 জন কৃষক একদিনে যত বিঘা জমি চাষ করে 30 জন কৃষক 16 দিনে কি তার থেকেও বেশি জমি চাষ করবে না, তাহলে এই 16কেও আমরা করে দেব গুণ, তাহলে এখানে লিখি আমরা 15/12 গুণিত কত 25 আর গুণিত 30 আছে, আর তার সাথে আমরা এই 16কেও গুণ করে দেব। এই 16কে গুণ করলাম কেন? কারণ 30 জন কৃষক একদিনে যত বিঘা জমি চাষ করবে 30 জন কৃষক 16 দিনে কি তার থেকেও বেশি জমি চাষ করবে না, তাই এই 16কেও আমরা করে দিলাম কি গুণ, কারণ গুণ করলে আমাদের বেড়ে যায়। এবার আমরা এটাকে কাটাকাটি করে নেব, 3 দিয়ে কাটি, 3 5 15, 3 4 12, 4 1 4, 4 4 16, এটাকে কেটে দিই 5 দিয়ে, 5 1 5, 5 5 25, 5 1 5, 5 6 30, তাহলে সমান সমান পেয়ে যাচ্ছি আমরা উপরে উপরে কত 6 4 24 বিঘা। তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে, 24 বিঘা, এটাই হয়ে যাবে কি আমাদের উত্তর। তাহলে তোমরা লিখে নিও 30 জন কৃষক 16 দিনে চাষ করবে কত বিঘা জমি, 24 বিঘা। বোঝা গেল?